নমস্কার বন্ধুরা, এবারে আমরা শুরু করছি আজকের ক্লাস অর্থাৎ প্যাডাগজি কোয়েশ্চেন। ঠিক আছে ভাই, তো প্যাডাগজি মানে প্যাডাগজি আমরা সবাই জানি যে সিটেট পরীক্ষায় আমাদের প্যাডাগজি থেকে 90 মার্কস আমাদের আসে, আপনারা জানেন। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্যাডাগজি থেকে মার্ক আসে 15 নম্বর করে। ঠিক আছে ভাই, যদি সোশ্যাল সায়েন্স হয়ে থাকে পেপার 2 তাহলে 20 নম্বরের প্যাডাগজি আসবে, আর না হলে ম্যাথ হলেও 15টা প্রশ্ন থাকবে, ইবিএস হলেও 15 থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই হবে এখানে 15টা কোয়েশ্চেন থাকবে। তো আজকের ক্লাসটা সম্পূর্ণ প্যাডাগজি বেসড কোয়েশ্চেন হতে চলেছে, অর্থাৎ এই ক্লাস থেকে আপনারা সিডিপিতেও প্রশ্ন পাবেন, ঠিক আছে, বাংলাতেও প্রশ্ন পাবেন, আপনারা ইংলিশেও প্রশ্ন পাবেন, তাছাড়া আপনার ইবিএস প্রশ্ন এখান থেকেই কমন থাকবে। অর্থাৎ এই রিলেটেড টপিকগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেখতে পাই, বিশেষ করে বাংলায় তো পাই, এটা শুনুন কথাই নেই। তো চলুন দেরি না করে আজকে আমি ক্লাসটা স্টার্ট করি। কোয়েশ্চেনগুলো সবগুলো আজকের বাইলিঙ্গুয়াল কোয়েশ্চেন থাকবে, তার কারণ হচ্ছে বাংলাগুলো তো আমরা বাংলায় বুঝে নেব, বাংলার জন্য। বাংলা ছাড়া যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, যেমন আমাদের সিডিপি রয়েছে, ইবিএস রয়েছে, ম্যাথস রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, যদি প্রশ্ন আসে এখানে তো বাংলা ভাষায় প্রশ্ন আসবে না, এটা ইংরেজি এবং হিন্দি ভাষায় প্রশ্ন আসবে। তো যার কারণে আমরা ইংরেজি এবং বাংলায় দুটো ল্যাঙ্গুয়েজে কম্বাইন করে আমরা ক্লাসটাকে আজকে সাজিয়েছি। তো চলুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর কী হয় আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি, এবং আপনারাও আমাদের সাথে সাথে সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন। টোটাল 30টা প্রশ্ন হবে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো চলুন প্রথম প্রশ্নের কারেক্ট আনসার কী হয় দেখে নেওয়া যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিলেটেড টু লার্নিং, অর্থাৎ শিখনের ক্ষেত্রে কোনটি সম্পর্কিত, নিচের কোনটি শিখনের সঙ্গে সম্পর্কিত বা জড়িত? গল্প বলা, আচরণের পরিবর্তন, বক্তৃতা, নাই সবগুলি? স্টোরি টেলিং, চেঞ্জ ইন বিহেভিয়ার, লেকচারিং, নাকি অল অফ দিস? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে ভাই, আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হতে পারে। দেখুন, আমরা জানি হোয়াট ইজ লার্নিং, আমরা প্রত্যেকদিন আমি একটা ক্লাসে আমি একটা কথা বলি, কারণ কথাটা আমার মনে থেকে গেছে, কথাটা আমার মনে দাগ কাটে। আমরা যখন ডিএলএড করেছিলাম, বিএড করেছিলাম, তখন আমার স্যার আমাকে বলেছিলেন, আমাকে নয় আর সমস্ত গোটা ক্লাসকে বলেছিলেন যে লার্নিং ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। স্যারের এই কথাটা এখন আমি ভুলতে পারিনি, ঠিক আছে। স্যারে সবসময় এই কথাটা বলতেন যে লার্নিং ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার, যে শেখাটা আর কিচ্ছু নয়, শিখনটা হচ্ছে আচরণের পরিবর্তন ঘটানো। তো এখানে শিখনের সঙ্গে আমরা আচরণের পরিবর্তন যেখানে পেয়েছি এটা হবে কারেক্ট আনসার। গল্প বলা, বক্তৃতা, এই সবগুলো এখানে হচ্ছে না, এখানে শিখনের মূল উদ্দেশ্য লার্নিং, অর্থাৎ শেখার পর আপনি কি করবেন, আপনি অনেক শিক্ষিত হলেন, অনেক কিছু শিখলেন, শেখার পর যদি আপনার আচরণের পরিবর্তন না হয় তাহলে এই শেখার কোনো মানে হলো না। ঠিক আছে, ক্লিয়ার? অল আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অ্যাকসেপ্ট, মানে এখানে নিচের যে চারটা আছে চারটার মধ্যে তিনটা হবে লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু একটা নয়। অ্যাকসেপ্ট মানে ওটা ছাড়া। শেখার বৈশিষ্ট্যগুলি, শেখার সবগুলি বৈশিষ্ট্য হলো, তো নিচের এখানে একটা ছাড়া হবে, ঠিক আছে। নিচের সবগুলি বৈশিষ্ট্য হলো ব্যতীত, এখানে একটা শব্দ আমাদের ছুটে গেছে, হবে ব্যতীত। ক্লিয়ার? তো শেখার সবগুলি বৈশিষ্ট্য হলো ব্যতীত, মানে একটা ছাড়া, এখানে একটা অপশন কিন্তু লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স নয়। তো সেটা কোনটা আমাদেরকে এবার খুঁজে বের করতে হবে। লার্নিং ইজ এ প্রোগ্রেস অফ দ্য অর্গানিজম, লার্নিং ইজ এ প্রসেস রিলেটেড টু এডুকেটিং এনভায়রনমেন্ট, লার্নিং ইজ দ্য রেজাল্ট অফ প্র্যাকটিস, লার্নিং রেইনফোর্স ফার্দার। এখানে কারেক্ট আনসার হবে লার্নিং ইজ এ প্রসেস রিলেটেড টু এডুকেটিং এনভায়রনমেন্ট, মানে শিক্ষাগত পরিবেশ যদি না থাকে তাহলে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? কেন পারি না ভাই? শিক্ষাগত পরিবেশ যদি না থাকে তাও কিন্তু আমরা শিখতে পারি। লার্নিং, শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, কথাটা আপনারা জানেন। তো যদি শিক্ষাগত পরিবেশ না থাকে, শিক্ষামূলক পরিবেশ না থাকে, তারপরেও কিন্তু শেখা যায়। যেমন আমরা যে এমন একটা কি বলবো, একটা বাজে পরিস্থিতিতে গেলাম, একটা খারাপ জায়গাতে গেলাম যেখানে অনেক গালাগাল হয়, আমি যদি চাই তো সেখান থেকে গালাগালা শিখতে পারি তো। যেখানে একটা পরিবেশ আছে যেখানে অনেক গালাগাল দেওয়া হয়, তো আমি সেখানে গেলে তো গালাগালা শিখতে পারি, তো এটাও তো আমার শেখার মধ্যে পড়ছে। তো এই শেখাটাকে জন্য এডুকেটিং এনভায়রনমেন্টের প্রয়োজন রয়েছে গালি শেখার জন্য? মোটেই না। তার মানে এই অপশন নাম্বার বি আমাদের লার্নিংয়ের ক্যারেক্টারিস্টিক্স নয়। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। Which of the given statement is not
অ্যাকসেপ্টেবল ইন প্যাডাগজিক্যাল কনসেপ্ট, শিক্ষাগত ধারণায় প্রদত্ত কোন বিবৃতিটি গ্রহণযোগ্য নয়? প্যাডাগজিক্যাল কনসেপ্টে আমরা কোন স্টেটমেন্টকে অ্যাকসেপ্ট করব না? ক্লিয়ার? কোনটা করব না দেখি তো। শিল্পীদের প্রশংসা এবং পুরস্কৃত করা উচিত। শাস্তি কখনো শিশুকে শক্তিশালী করে না। শিশুদের মানসিক বিকাশের জন্য শিক্ষকের প্রয়োজন নেই। কোনটি গ্রহণযোগ্য নয় বলেছে? নেগেটিভ। তার মানে এটা কারেক্ট আনসার। দেখুন, শিশুদের মানসিক বিকাশের জন্য কিন্তু শিক্ষকের প্রয়োজন আছে না নেই? হ্যাঁ, আছে তো। শিশুদের মানসিক বিকাশ ঘটাতে গেলে শিক্ষকের প্রয়োজন আছে। তো এখানে বলেছে শিক্ষকের প্রয়োজন নেই, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটা সত্য নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। একজন শিক্ষক চাইলে একজন ছাত্রের মানসিক বিকাশের পরিবর্তন তিনি খুব সহজে করতে পারেন। ক্লিয়ার ভাই? হুইচ অফ দ্য ফলোয়িং লার্নিং ইজ পার্মানেন্ট? নিচের কোন শিক্ষণটা স্থায়ী হয়? কোন শিক্ষাটি স্থায়ী? মুখস্থ করে শেখা, শোনার মাধ্যমে শেখা, নাকি বুঝার মাধ্যমে শেখা, নাকি দেখার মাধ্যমে শেখন? এখানে নিচের কোন শিক্ষাটা স্থায়ী শিক্ষা হবে এটা আমাদেরকে বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, বলুন তো কি হতে পারে কারেক্ট আনসার? 1 নম্বর দেখুন, রোট মেমোরাইজেশন বা মুখস্থ করার শব্দটা আমরা যখনই দেখব তখনই আমরা কিন্তু কেটে দেব, কারণ এটা আমাদের কারেক্ট আনসার হবে না। এটা আমাদের জীবনও কারেক্ট আনসার হবে না। আমরা সবসময় এটাকে কাটতে থাকবো বা এলিমিনেট করতে থাকবো। সবথেকে ভালো যেটা আনসার হবে সেটা হবে আন্ডারস্ট্যান্ডিং। যখন আমরা কোনো কিছু বুঝে শিখবো বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শিখবো, তখন সেই শেখাটা আমাদের কাছে পার্মানেন্ট থাকবে। আপনি একটা শিশুকে যখন খুব ভালো করে বুঝিয়ে একটা কনসেপ্ট বুঝাবেন, ভালো করে বুঝিয়ে দেবেন, শিশুটা যখন এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নেবে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি সময় সে কিন্তু ওই জিনিসটা ভুলবে না, ওটা তার মাথায় কিন্তু স্থায়ী থেকে যাবে। সুতরাং বোঝার মাধ্যমে শেখাটা হবে আমাদের কি স্থায়ী শিক্ষা। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে শিক্ষণটা হয়, এই শিক্ষণটা স্থায়ী হয় বা পার্মানেন্ট হয়। নেক্সট প্রশ্ন, when most of students in a class do not understand a concept clearly, the teacher should. আপনার ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী যখন আপনার যে কনসেপ্ট দিচ্ছেন অর্থাৎ ধারণা দিচ্ছেন, এটা যদি স্পষ্টভাবে বুঝতে না পারে, তাহলে একজন শিক্ষকের কি করা উচিত? বেশিরভাগ ছাত্র বলেছে, কথা আছে এখানে কম সংখ্যক ছাত্র বা বেশি সংখ্যক ছাত্র? রিপিট দ্য লেসন ওয়ান্স এগেন, পাঠটি আমি আবার পাঠ করব। কন্ডাক্ট হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস অন দ্যাট কনসেপ্ট, সেই ধারণার উপর হাতে কলমে কার্যক্রম পরিচালনা করা। আস্ক স্টুডেন্টস টু টেক হেল্প ফ্রম প্যারেন্টস, তোমরা মা বাবার কাছ থেকে বা অভিভাবক কাছ থেকে সাহায্য নাও। ইগনোর অ্যান্ড মুভ দ্য নেক্সট কনসেপ্ট, উপেক্ষা এবং পরবর্তী ধারণায় যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 5, এখানে দেখুন, প্রথমে আমি বলে রাখি, কখনো আমরা শিশুদেরকে কি করি না, ইগনোর করি না। কখনো শিশুদেরকে ইগনোর করা বা উপেক্ষা করা কিন্তু যাবে না। তাই ইগনোর করা বা উপেক্ষা করা আপনারা খুব তাড়াতাড়ি একবারে কেটে দিন, কারণ এটা আমাদের কারেক্ট আনসার হচ্ছে না। তারপর এজ এ শিক্ষক আমি ক্লাসে পড়াচ্ছি, আমি ক্লাসে বুঝাবার চেষ্টা করছি, এখানে মা বাবা কোথা থেকে আসলো? আমি বুঝাতে পারছি না, আমার কনসেপ্ট ওরা বুঝতে পারছে না, তার মানে এখানে মা বাবা কী করবে? সুতরাং অভিভাবক কিংবা প্যারেন্টস, এখানে আমরা কী করলাম, অপশনটাকে এলিমিনেট করে দিলাম, এটা কাটিয়ে দিলাম। ঠিক আছে, এবার হলো দুটো অপশন, রিপিট দ্য লেসন ওয়ান্স এগেন, আবার যদি পাঠটা পড়ে আবার তারা নাও বুঝতে পারে। ক্লিয়ার? কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে কি ভাই, হ্যান্ডস অন। শিশুরা যখন নিজে থেকে হাতে করে যখন কিছু একটা শিখবে, হাতে কলমে অর্থাৎ নিজে থেকে শিশুটা করে যখন কোনো কিছু শিখবে, তখন সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে, তার মাথায় থাকবে এবং সে ধারণাটা ভালো করে বুঝতে পারবে। যার জন্য এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কন্ডাক্ট হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস অন দ্যাট কনসেপ্ট, সেই ধারণার উপর হাতে কলমে কার্যক্রম পরিচালনা করা। ক্লাসটা একটু দীর্ঘ হবে মনে হচ্ছে, কারণ আপনারা খুব সাথে থাকুন, একদম আস্তে আস্তে আমরা 30টা প্রশ্ন সলভ করব। কিছু করার নেই, কারণ একটু বুঝতে হবে, তাই তো। শুধুমাত্র এই প্রশ্নের এই উত্তর, এই প্রশ্নের এই উত্তর বললে তো আমি 5 মিনিটে 30টা প্রশ্ন সলভ করবো, তাতে আপনাদের কী ফায়দা? While teaching, if you realize that what you have taught is not correct, you should. পড়ানোর সময় আপনি যদি বুঝতে পারেন যে আপনি যা শিখিয়েছেন সেটা সঠিক নয়, তাহলে এজ এ শিক্ষক আপনি কি করবেন?
আপনি একটা কনসেপ্ট পড়ালেন বা আপনি কোনো কিছু একটা বুঝালেন শিক্ষার্থীদের বা শিখিয়ে দিলেন, শেখানোর পর আপনি বুঝলেন যে না আমি যেটা পড়াচ্ছি সেটা তো সত্য নয়, আমি তো ভুল পড়িয়ে দিচ্ছি। ক্লিয়ার? অনেক সময় হয় আমরা অনেক সময় না বুঝেও কিন্তু ভুল বলে দিই, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে একজন শিক্ষকের কি করা উচিত? লিভ দ্য টপিক আনফিনিশড অ্যান্ড শিফট টু আনাদার। এই টপিকটা ছেড়ে চলে যাব। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের ভুল পড়ালাম, ক্লিয়ার? ধরে নিন আমি আপনাদের একটা জিনিস কিছু ভুল ইনফরমেশন দিলাম, তারপর আমি আমার যখন ভুল ইনফরমেশন দিলাম তখন আমার মনে হলো না যে এটা ভুল। পরবর্তী সময়ে আমার রিয়েলাইজ হলো আরে আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি। কারণ মানুষ মাত্রই তো ভুল হয় ভাই, আমারও ভুল হতে পারে, আমি বলছি না, তো মানুষ মাত্রই তো ভুল হয়। তো আমি একটা ভুল করে ফেলেছি, বহুত বড় ভুল করে ফেলেছি, আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর ভুল বলে দিয়েছি। তো যদি আমার রিয়েলাইজ হয় তারপর আমার কি করা উচিত? আমি এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই আমার। যদি মাথা ব্যথা না থাকে তাহলে তো প্রশ্ন ভুল বলেছি। আপনারা যারা জানেন যে এই প্রশ্নের এই উত্তরটা হবে না অন্যটা হবে, তখন আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে স্যার আপনি কেন ভুল পড়াচ্ছেন, নাম্বার 1। তারপর আমি যদি পরবর্তী ক্লাসে কিংবা যদি সম্ভব হয় ওই ক্লাসেই, না হলে পরবর্তী ক্লাসে আমি আবার এই প্রশ্নটাকে আমি আবার আপনাদেরকে সংশোধনমূলক হিসাবে আমি আপনাদের বলে দেব। এটা আমার কর্তব্য। কারণ কি? কারণ আমি চাই না যে আপনারা কিছু ভুল শিক্ষা গ্রহণ করুন। আমার মনে হলো যে আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি, তার পরবর্তী সময় আমাকে কি করতে হবে, ওটাকে আপনাদের বলতে হবে যে আমি গত ক্লাসে যেটা বলেছিলাম এটা একটু মানে আমার দুর্ভাগ্যবশত আমার একটু ভুল হয়ে গিয়েছিল, আপনারা কিছু মনে করবেন না। তো পরবর্তী এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এইটা। আমি এইভাবে বলা আমার উচিত এজ এ শিক্ষক। তো এই বিষয়টা যদি অসম্পূর্ণ রেখে অন্য বিষয়ে স্থানান্তর করে যায় তাহলে তো আপনারা ভুলই রেখে গেলেন। শিক্ষার্থীর মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া এটাও আমাদের উপযুক্ত আনসার নয়। বাকি কাজগুলি শেষ করার জন্য শিক্ষার্থীদের তিরস্কার করা, শিক্ষার্থীদের কখনো আমরা স্কোল্ড করতে পারি না কিংবা তিরস্কার করতে পারি না। তো কারেক্ট আনসার হচ্ছে এটি শিক্ষার্থীদের বলতে হবে যে এটা একটা ভুল ছিল এবং এটি সংশোধন করুন। ঠিক আছে, যে এটা আমি বলেছিলাম এটা একটু ভুল হয়ে গেছিলো, তো তোমরা এটা সংশোধন করে নাও। ক্লিয়ার? তো কারেক্ট আনসার অপশন নম্বর 6 বি হবে কারেক্ট আনসার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতে চলেছে, আপনারা দেখবেন। একটি ক্লাসে একজন ছাত্র শিক্ষককে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এবং উত্তরটি শিক্ষক জানেন না। একজন শিক্ষক হিসাবে আপনার কি করা উচিত? এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে 2 বার এসেছিল, আমি পেয়েছি। ইন এ ক্লাস এ স্টুডেন্ট আস্কস দ্য টিচার এ কোয়েশ্চন and the answer is not known to the teacher. As a teacher you should. হঠাৎ আমাকে এজ এ টিচার হিসাবে আমাকে যদি আপনারা একটা প্রশ্ন করেন, হয়তো আমি আগে বলেছি যে সব কিছু বিষয়ে পারদর্শী তো কোনো মানুষের সম্ভব নয়। তো হঠাৎ যদি আপনি আমাকে হঠাৎ একটা প্রশ্ন করেন, যদি আমার উত্তরটা এই মুহূর্তে জানা না থাকে, যখন আপনি প্রশ্ন করছেন তখন যদি আমার উত্তরটা আমার জানা না থাকে, তখন আমি কি করব? এই ধরনের প্রশ্ন করার জন্য শিশুকে তিরস্কার করব মোটেই না, শিশুকে তিরস্কার করা যাবে না। শিশুকে উপেক্ষা করে পড়াটা চালিয়ে যাব। উপেক্ষা কেন করব ভাই? ইগনোর, আমরা শিশুকে ইগনোর করে কখনো করতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার? শিশুকে আমরা কখনো কি করব না? ইগনোর করব না। তারপর শিশুকে বলুন যে আপনি উত্তরটি খুঁজবেন, উত্তরটি জানেন না বলে লজ্জার কোনো ব্যাপার নেই। কারণ আমরা জানি না বলেই সব মানুষ সব কিছু জানে, এটা কি ব্যাপার আছে? সেটা কোনো কথা আছে নাকি? নাও তো জানতে পারি। ঠিক আছে, ক্লিয়ার না? তো শিশুকে বলতে হবে যে এই প্রশ্নের উত্তরটা আপনি খুঁজবেন এবং পরবর্তী সময় আপনি তাকে বলবেন যে ঠিক আছে তোমার প্রশ্নটা রাখলাম, এই প্রশ্নটা আমি তোমাকে পরে বলে দেবো, আমি খুঁজছি আনসারটা কী হবে, আমি ভেবে দেখছি, তারপর আমি তোমাকে বলছি। ক্লিয়ার? তো কারেক্ট আনসার হবে টেল দ্য চাইল্ড that you look for the answer. Clear? এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। Which of the following principle is not involved in lesson plan? আমরা যখন পাঠ পরিকল্পনা করি কিংবা লেসন প্ল্যান করি, আপনারা যারা আমার ক্লাস দেখছেন নিশ্চয় সবে ডিএলএড করেছেন কিংবা বিএড করেছেন। কারণ ডিএলএড কিংবা বিএড ছাড়া আপনারা তো সিটেটে বসতে পারবেন না বা টেট এক্সামে বসতে পারবেন না। ক্লিয়ার? টেট এক্সামে বসতে গেলে আপনাদের ডিএলএড কিংবা বিএড লাগবে। তো এই ডিএলএড এবং বিএডে কিন্তু আমাদের লেসন প্ল্যান শেখানো হয়। তো এই লেসন প্ল্যানের মধ্যে কোন নীতিটা জড়িত নয়? অর্থাৎ এখানে 3টা আছে যেটা আমাদের লেসন প্ল্যানে আছে, কিন্তু একটা আছে যেটা লেসন প্ল্যানে নেই। তো লেসন প্ল্যানে এখানে নাই কোনটা? কারেক্ট আনসার কী হবে? আপনারা আমার আগে বলার চেষ্টা করুন। তো ভাই আপনারা আমার আগে খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জ্ঞান লেসন প্ল্যানে কিন্তু নলেজ অফ দ্য পিপল, এই ছাত্রছাত্রীর জ্ঞানগুলো কিন্তু যাচাই করা হয়। একটা অবজেক্টিভ থাকে, ক্লিয়ার অবজেক্টিভস থাকে, উদ্দেশ্য থাকে ক্লিয়ার, যে আমার এই যে লেসন প্ল্যান, এই লেসন প্ল্যানের মূল উদ্দেশ্য কী।
ঠিক আছে, অবজেক্টিভস থাকতে হবে এবং নলেজ অফ টিচিং, শিক্ষাদানের জ্ঞান থাকতে হবে। যদি আমি শিক্ষা দান করার মতো জ্ঞান যদি আমার না থাকে, অর্থাৎ শিশুদের কী করে শেখাতে হয় এই জ্ঞানটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি কি করে লেসন প্ল্যান তৈরি করব, শিক্ষা দান করব। আর লেসন প্ল্যান মানেই হচ্ছে শিক্ষাদানের কী করে শিক্ষাদান করব, অর্থাৎ কী করে আমি ক্লাসে গিয়ে টিচিং দেব, এটার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি লিখিত আকারে লিখে নিলাম, দ্যাট ইজ কল লেসন প্ল্যান। অনেক সময় অনেক শিক্ষক ব্রেইনেও কিন্তু লেসন প্ল্যান নিয়ে যায়, কোনো রিটার্ন থাকে না, কিন্তু ব্রেইনে কিন্তু লেসন প্ল্যান থেকে যায়। কিন্তু মেইন মুদ্রা কথা হচ্ছে লেসন প্ল্যানটা আমাদের হাতে কলমে থাকতে হয়, এজ এ কী বলবো, এজ এ কপিতে আমাদের লেসন প্ল্যানটা থাকতে হবে। তো এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে, রিজিডিটি অফ প্ল্যানিং। প্ল্যানিংয়ের মধ্যে পরিকল্পনার অনমনীয়তা নয়, কারেক্ট আনসার হবে নমনীয়তা। এখানে যদি নমনীয়তা হতো তাহলে কিন্তু ঠিক ছিল, ঠিক আছে, তাহলে চারোটাই শুদ্ধ। কিন্তু এখানে বলেছে কোন নীতি জড়িত নয়, তাহলে রিজিডিটি অফ প্ল্যানিং, অর্থাৎ এমনভাবে প্ল্যানিং করবো খুব কঠিন প্ল্যানিং করে ফেললাম, এটা কখনো হবে না। অর্থাৎ রিজিডিটি মানে এমন একটা প্ল্যান করলাম যে প্ল্যানটা আমার জীবনেও পরিবর্তন করা যাবে না, এই ধরনের কখনো আমরা লেসন প্ল্যান বানাই না। আমরা একটা লেসন প্ল্যান বানালাম যে আমি স্কুলে গিয়ে আজকে এই ধরনের পড়াবো, ঠিক আছে, প্রেজেন্টেশনের ব্যাপারে যখন আমরা প্রেজেন্টেশন যখন আমরা দেবো, তখন আমি দেখলাম যে আমি এইভাবে প্রেজেন্ট করব এই টপিকটাকে। ক্লাসে গিয়ে দেখলাম না, ক্লাসরুমের সিচুয়েশন তো অন্য ধরনের হয়ে গেছে, এবার যদি আমি এই সিস্টেমে তাদেরকে পড়াই তাহলে তো হবে না, আমাকে অন্য একটা সিস্টেম, একটু জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে, দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবিলিটি। যদি ফ্লেক্সিবল হয় তাহলে কিন্তু আমি কি করতে পারবো, এই লেসন প্ল্যানটাকে একটু মডিফাই করতে পারবো বা একটু চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি রিজিড হয় তাহলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। তো লেসন প্ল্যানের সঙ্গে এখানে রিজিডিটি অফ প্ল্যানিং কিংবা পরিকল্পনার অনমনীয়তা এটা কিন্তু এখানে রিলেট করছে না। ক্লিয়ার? তো কোনটা জড়িত নয়, এটা হচ্ছে পরিকল্পনার অনমনীয়তা, ঠিক আছে। আর এখানে রিজিডিটির জায়গায় যদি ফ্লেক্সিবল থাকতো আর অনমনীয়তার জায়গায় যদি নমনীয়তা থাকতো, তাহলে কিন্তু উপরের চারটেই কিন্তু কারেক্ট আনসার ছিল। আশা করি বুঝতে পারছেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রোল অফ টিচার ইজ কারেক্ট? শিক্ষকের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? শিক্ষকের ভূমিকা সম্পর্কে নিচের কোন উক্তিটা সঠিক, এটা আমাদের বলতে হবে। শিক্ষকের কেবল সমালোচক হওয়া উচিত, ঠিক আছে। শিক্ষকের উচিত ভালো শিক্ষার্থীদের প্রতি অনুগ্রহ করা। শিক্ষকের শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত। শিক্ষকের শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। একদম ভেরি ইজি, একদম জল ভাত প্রশ্ন ভাই, একদম জল ভাত প্রশ্ন। কী হবে কারেক্ট আনসার? এখানে দেখুন, কেবল একটা শব্দ বা অনলি শব্দ, এই কেবল এবং অনলি এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। কেবল, অনলি, মুখস্থ করা, ঠিক আছে, দেখে দেখে লেখা, আর রুট মেমোরাইজেশন, এই শব্দগুলো আপনি আরও অনেকগুলো শব্দ আছে, আমার অলরেডি একটা ডিটেলস ভিডিও আছে এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ব্যাপারে, দেখে না থাকলে দেখে নেবেন। তো এই সবগুলা ওয়ার্ড যখনই আপনার কোনো অপশনে থাকবে, তো এটা কারেক্ট আনসার হওয়ার কিন্তু কখনো চান্স নেই। যদি প্রশ্নটা নেগেটিভ হয় তাহলে কিন্তু কারেক্ট আনসার হবে, না হলে কিন্তু আনসার হওয়ার চান্স নেই। তো এখানে কেবল আছে, সুতরাং এটা হবে না। একজন শিক্ষক, ঠিক আছে, তো আমাদের আরটি অ্যাক্ট 2009 কিংবা এনইপি যা রয়েছে, তো এনইপিতে বলা হয়েছে বা আরটি অ্যাক্টে বলা হয়েছে কি, সব শিশুদেরকে আমাদের সমান চোখে দেখতে হবে, সবাইকে সমানভাবে শিক্ষাদান করতে হবে। ভালো ছাত্রদেরকে আমি ভালোভাবে পড়াবো, আর যারা খারাপ ছাত্র তাদেরকে পড়াবো না, তাহলে খারাপ ছাত্রগুলো শিখবে কি? খারাপ বলতে সেই খারাপ না, মানে পড়াটা তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, যার কারণে সে খারাপ, সে পড়াশোনা পারছে না, তাই তো জেনারেলি আমরা বলি মানে বাজে ছাত্র, খারাপ ছাত্র, কিন্তু আসলে ছাত্রটা খারাপ হয় না, ছাত্রটা আমার কথাগুলো বুঝতে পারছে না ভালো করে, যার জন্য সে শিখতে পারছে না। ক্লিয়ার? তো আমাকে উচিত যে আমি সবাইকে সমান শিক্ষা দেওয়া। তো ভালো শিক্ষার্থীদের প্রতি অনুগ্রহ করা, টিচার শুড ফেভার গুড স্টুডেন্ট, এটা কখনো কথা না, অল স্টুডেন্টকে আমাদের ফেভার করতে হবে। শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রাখা, এটাও কিন্তু কারেক্ট আনসার হবে না, দূরত্ব আমরা বজায় রাখবো না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কী করবো সবসময়, চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বলা হয়েছে কি, যে শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, যার কারণে কারেক্ট আনসার হবে টিচার শুড হ্যাভ এ ফ্রেন্ডলি অ্যাটিটিউড টুয়ার্ড স্টুডেন্টস। ঠিক আছে ভাই? তো শিক্ষকের শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত। ক্লিয়ার?
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট টিচিং ইজ ট্রু? শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটা সত্য? আমরা যে শিক্ষাদান করছি, তো শিক্ষাদানের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটা সত্য এটা আমাদের বলতে হবে। টিচিং ইজ এ প্রি রিকুইজিট অফ লার্নিং। শিক্ষাদান হলো শেখার পূর্বসূত্র, মোটেই না। শিক্ষাদান শেখার সুবিধা প্রদান করে। ইয়েস, টিচিং ফ্যাসিলিটেটস লার্নিং, এটা কারেক্ট আনসার হবে। তারপর দেখি, সীমাবদ্ধ রাখতে পারে না। ভালো শিক্ষা খারাপ শিক্ষার ক্ষেত্রে কোনো কথা নয়, অপরিহার্য কোনো কথা। শিক্ষাদান শিক্ষাদান, ঠিক আছে ভাই। তো কারেক্ট আনসার এখানে হবে শিক্ষাদান শেখার সুবিধা প্রদান করে, ঠিক আছে। আমরা অর্থাৎ শিক্ষাদান শিকার সুবিধা প্রদান করে, তার মানে কি যে আমি যত বেশি আপনাদের জন্য ভিডিও বানাবো, একটা জিনিস মাথায় রাখবেন, আমি তো ভিডিও বানিয়ে আপনাদেরকে পড়াচ্ছি বা শেখাচ্ছি, কিংবা আমার স্কুল আছে, আমি ক্লাসরুমে গিয়ে শিশুদেরকে শেখাই, যাই হোক। তো আমি যত বেশি শিক্ষা দান করব তত কিন্তু আমি ভালো করে শিখতে পারবো। একটা জিনিস যদি আমি একটা টপিক ধরে নিন, এই টিচিং লার্নিং প্রসেসটা আমি ইউটিউবে বা আমাদের অ্যাপে যত বেশি আমি এই টপিক নিয়ে ক্লাস করব, যত বেশি আমি এই টপিক নিয়ে ডিসকাস করব আপনাদের সঙ্গে, তত কিন্তু এই টপিক নিয়ে আমি কিন্তু একটা ভালো আইডিয়া করে নিতে পারবো। আপনি যে টপিক নিয়ে শিক্ষাদান করবেন ক্লাসে, আলটিমেটলি এই টপিকটা আপনি শিখে যাবেন। ক্লিয়ার না? শিশুরাও শিখবে, সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু শেখা হয়ে গেল, ঠিক আছে। তো শিক্ষাদান কি করে? আমাদের শেখার সুবিধা প্রদান করে। শিক্ষা যদি আমরা দান করি তাহলে আমরা নিজেও কিন্তু অনেকগুলা জিনিস আমরা শিখতে পারি। ক্লিয়ার? তো এখানে শিক্ষাদান সম্পর্কে নিচের কোন মন্তব্যটা সত্য? তো শিক্ষাদান শেখার সুবিধা প্রদান করে, এটা সত্য। কেন সত্য আমি আপনাদের পুরো ডিটেলস এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। তো আপকামিং সিটেটকে মাথায় রেখে তো আমাদের সহজগুরু তরফ থেকে আমাদের বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ হয়েছে। তো আপনারা সুবিধা মতো আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের কাছে কোর্স রয়েছে বাংলা ভাষার, সম্পূর্ণ বাংলা ভাষার কমপ্লিট কোর্স আপনারা পাবেন। আরও প্রশ্নগুলো করছি, তার আগে আপনাদের জানিয়ে দিই। তো দেখুন, বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স এখানে আপনারা পাবেন। বাংলা ভাষার যতগুলো টপিক আছে সবগুলো টপিক কভার হবে। প্যাডাগজি, গ্রামার, হ্যাঁ, তারপর আমাদের কি রয়েছে, প্যাসেজ রয়েছে, কবিতা রয়েছে, এই সবগুলো এখানে কভার হবে। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবার জন্য থাকবে। সবার কথা মাথায় রেখে আমরা এখানে কোর্স ডিজাইন করেছি। এই কোর্সে তাছাড়া লাইভ ক্লাস, মক টেস্ট, তারপর পিডিএফ নোটস, 50টা প্র্যাকটিস সেট অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা আজকে জয়েন হলে আজকেও নিতে পারবেন। তাছাড়া কেউ যদি চান যে শুধুমাত্র মক টেস্ট দিতে চান, তাহলে আপনারা শুধুমাত্র 50টা মক টেস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো শুধুমাত্র বাংলা ভাষার জন্য যদি কেউ জয়েন হতে চান, তাহলে আমাদের এই প্রতিজ্ঞা ব্যাচে জয়েন হতে পারেন, ঠিক আছে। ঠিক আছে ভাই। তাছাড়া পেপার 1 এবং পেপার 2 এর জন্য আমাদের আরও কোর্স আছে। পেপার 1 এর অল সাবজেক্টে যদি আপনারা জয়েন করতে চান তবুও পারবেন। পেপার 2 এর অল সাবজেক্টে জয়েন করতে চান তবুও আপনারা পারবেন, ঠিক আছে। তাছাড়া শুধুমাত্র বাংলা ভাষার জন্য জয়েন করলেও আপনারা, এই দেখুন এখানে দেওয়া আছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, ইবুক, 50+ মক টেস্ট, 50+ প্র্যাকটিস সেট, প্রিভিয়াস 12 থেকে 2024 পর্যন্ত কোয়েশ্চেন পেপার সলভ হবে, ঠিক আছে, সলভ হবে। এবং পিডিএফটাও আমরা অ্যাপে অলরেডি আপলোড করে দিয়েছি, দেখতে পাবেন। টোটাল 3000+ কোয়েশ্চন আমরা টার্গেট রেখেছি। মক টেস্ট আর প্র্যাকটিস সেটে অলরেডি থাকবে। তাছাড়া ডিসকাস তো আর প্রতিদিনই হচ্ছে। 100% সিলেবাস কমপ্লিট হবে। খুব তাড়াতাড়ি যদি জয়েন করতে না পারেন, তাড়াতাড়ি জয়েন হয়ে যান, ঠিক আছে ভাই, ঠিক আছে, ক্লিয়ার। তো ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করবেন, তো আমাদের একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে এই ধরনের ইন্টারফেস থাকবে। তো আপনারা আপনাদের অল কোর্সে গিয়ে আপনাদের যা প্রয়োজন একটু দেখে আপনারা নির্ধারিত মতে আপনারা জয়েন করতে পারবেন, ক্লিয়ার। তো এবার দেখি আমরা তার পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট টিচিং? আরে, আগে দেখেছিলাম টিচিংয়ের ক্ষেত্রে কোনটা সত্য, এবার দেখছি টিচিংয়ের ক্ষেত্রে কোনটা সত্য নয়। বিরাট খেলা ভাই, এবার এই খেলাটা দেখি। শিক্ষাদান সম্পর্কে নিচের কোন বিবৃতিটা সত্য নয়? শিক্ষাদান পরিবর্তনযোগ্য, ঠিক আছে, এটা তো সত্য, এটা তো ঠিক কথা। তো এটা কেন সত্য নয় বলো? ঠিক আছে, শিক্ষাদান আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। শিক্ষাদান আমরা আনুষ্ঠানিকভাবে করতে পারি, আবার অনানুষ্ঠানিক ফর্মাল এবং ইনফর্মাল দুইভাবেই করা যায়। শিক্ষাদান একটি বিজ্ঞান এবং একই সাথে একটি শিল্প,
ঠিক আছে, ক্লিয়ার? শিক্ষাদান কিন্তু বিজ্ঞানের সঙ্গে রিলেটেড, সায়েন্সের সঙ্গে রিলেটেড এবং একটা শিল্পের সঙ্গে, আর্টের সঙ্গে রিলেটেড। শিল্প বলতে আর্ট, ঠিক আছে? যেমন কেউ কেউ দেখবেন খুব ভালো গান গেতে পারে, ঠিক আছে, ভালো গানের একদম আর্টিস্ট রয়েছে, এটাও কিন্তু শিক্ষাদানের ফলে হয়েছে, ক্লিয়ার না? তো এই সব উপরের সবগুলা এখানে হবে কারেক্ট আনসার, ক্লিয়ার? বলা হয় যে শিক্ষককে সম্পদশালী হতে হবে, এর অর্থ হলো তার, ইট ইজ সেড দ্যাট টিচার শুড বি রিসোর্সফুল, টিচারকে একজন সম্পদশালী বলা হয়, তার অর্থ কি? এনাফ মানি অ্যান্ড প্রপার্টি সো দ্যাট হি মে নট হ্যাভ টেক আপ টিউশন, পর্যাপ্ত অর্থ এবং সম্পত্তি থাকতে হবে একজন শিক্ষকের, যাতে তাকে টিউশন পড়াতে না হয়, ঠিক আছে? কন্ট্যাক্ট উইথ হাই অথরিটিস সো দ্যাট হি মে নট বি হার্ম, উচ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে যাতে তার কোনো ক্ষতি না হয়। এডুকেট নলেজ সো দ্যাট হি মে বি এবল টু সলভ দ্য প্রবলেম অফ স্টুডেন্ট, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে যাতে তিনি শিক্ষার্থীদের সমস্যার সমাধান করতে সক্ষম হন। গুড রেপুটেশন অ্যামং স্টুডেন্টস সো দ্যাট অথরিটিস মে নট বি এবল টু টেক এনি পানিশেবল মেজার এগেনস্ট হিম, শিক্ষার্থীদের মধ্যে সুনাম থাকতে হবে যাতে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারে। তো এখানে শিক্ষককে অ্যাজ এ টিচার ইজ এ রিসোর্সফুল, তো এই কথার অর্থ কী? শিক্ষককে সম্পদশালী হতে হবে, তো এই কথাটার অর্থ কী বোঝাচ্ছে? এখানে দেখুন, শিক্ষকের পর্যাপ্ত অর্থ সম্পদে থাকবে এটা কোনো কথা নয়। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এখানে কী করবে? তিনি শিক্ষা দান করবেন, ভালোভাবে ডিউটি করবেন, এখানে উচ্চতম কর্তৃপক্ষ কী করবে? তাকে স্যালারি দিবে, এই তো শেষ। মনিটরিং করবে, যদি তার ভালো কাজ হয় তাহলে ভালো ফল পাবে, খারাপ কাজ হলে খারাপ ফল পাবে, সোজা কথা। এখানে যোগাযোগ রাখে, এখানে কন্ট্যাক্টের কোনো ব্যাপার নেই, কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখানে থাকছে না, ক্যান্সেল। অর্থাৎ এখানে একজন শিক্ষকের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানটাকে বলা হবে সম্পদশালী বা রিসোর্সফুল। এজ এ টিচার রিসোর্সফুল অর্থাৎ সম্পদশালী, তার মানে একজন শিক্ষকের কাছে পর্যাপ্ত জ্ঞান থাকা চাই, কোনো অর্থ সম্পদ টাকা পয়সা নয় ভাই, তার কাছে একটা পর্যাপ্ত সম্পদ, একটা জ্ঞান থাকা চাই যাতে তিনি শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইজ ইম্পর্ট্যান্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস বিকজ, শিক্ষণ প্রক্রিয়ায় ব্যক্তিগত মনোযোগ অনেক গুরুত্বপূর্ণ, তার কারণ কি? অর্থাৎ প্রত্যেকজন শিশুকে আলাদা আলাদাভাবে চিন্তা করাটা একজন শিক্ষকের কর্তব্য। কারণ আমরা জানি একটা ক্লাসে আমার 10 জন ছাত্র যদি থাকে, তো 10 জনের মাইন্ড কিন্তু এক ধরনের থাকবে না, 10 জনের চাহিদা কিন্তু এক ধরনের থাকবে না, 10 জনের চিন্তা ভাবনা কিন্তু এক ধরনের থাকবে না। তাই এই সবগুলা জিনিস যখন আমি শিক্ষা দান করব, টিচিং লার্নিং প্রসেস মানে শিক্ষাদান, তো শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এটা কারণ কি? শিশুরা বিভিন্ন হারে বিকাশ লাভ করে এবং ভিন্নভাবে শিখে। শিক্ষার্থীরা সর্বদা দলগতভাবে আরও ভালো শিখে। শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি এটি নির্দেশ করে। তারপর বলেছে এটি শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীকে শৃঙ্খলাবদ্ধ করার আরও ভালো সুযোগ প্রদান করে। তো কারেক্ট আনসার কী হবে? আমি বলার আগে আপনারা একটু চেষ্টা করুন না ভাই। যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, একজন শিশু আরেকজনের থেকে আলাদা, তাই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু দলগতভাবে একইভাবে ভালো শিখে এটা আমরা বলতে পারি না, ঠিক আছে? শৃঙ্খলাবদ্ধ এখানে কোনো কথা নয়, অর্থাৎ কারেক্ট আনসার হবে শিশুরা কী করে? ভিন্নভাবে শিখবে। চিলড্রেন ডেভেলপড অ্যাট ডিফারেন্ট রেট অ্যান্ড লার্ন ডিফারেন্টলি, প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা আলাদাভাবে শিখে, ঠিক আছে না, ক্লিয়ার? একজন দেখবেন খুব ভালো শিখে গেছে, আরেকজন একটু কম শিখে গেছে, আরেকজন মোটামুটি একটা শিখেছে। কিন্তু আমি ক্লাস, যেমন আজকের ক্লাস, একটা জিনিস এক্সাম্পল দিই, আজকের ক্লাস আমি করাচ্ছি, আপনারা অনেকজনে দেখছেন, জানি না কতজনে দেখছেন, অনেকজনে দেখছেন। তো এই অনেকজনের মধ্যে আপনারা 1% কিছু আপনারা থাকবেন যে আপনারা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আবার কেউ থাকবে কিছু বুঝতে পারছি না, আবার কেউ আছে যে মোটামুটি একটা বুঝতে পারছে, কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে, এই ধরনের থাকতে পারে। তো এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কারণ আপনাদের মধ্যে ভিন্নতা রয়েছে, যার কারণে আপনাদের এই ধরনের হচ্ছে। তো যা প্রত্যেকটা শিশু কী করে ভিন্নভাবে শিখে, এক ধরনের কিন্তু সব শিশু শিখতে পারে না, যার জন্য একজন শিক্ষক যখন শিক্ষা দান করবেন তখন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা মাথায় রাখবেন। যার কারণে আমি মধ্যে মধ্যে কিছু গান গাই, কিছু শায়েরি বলি, কিছু ডায়লগ বলি, যাতে করে ক্লাসটা কী হয়,
ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা মাথায় রাখা হয়। কেউ কেউ গান শোনার জন্য ক্লাস করবে, যাই হোক গান শুনবে কিন্তু ক্লাসটাও ভালো মতো করে এসে মজা পাবে, ঠিক আছে না ভাই? তো যাই হোক পরবর্তী প্রশ্ন দেখি। টিচার্স আর অ্যাডভাইস টু ইনভলভ দেয়ার লার্নার্স ইন গ্রুপ অ্যাক্টিভিটিস বিকজ বিসাইডস ফ্যাসিলিটিং লার্নিং দে অলসো হেল্প ইন। শিক্ষকদের তাদের দলগত কার্যকলাপে জড়িত করার পরামর্শ দেওয়া হয়, কারণ শেখার সুবিধা প্রদানের পাশাপাশি তারা উদ্বেগ হয়, সামাজিকীকরণ হয়, মূল্যবোধের দ্বন্দ্ব তাদের মধ্যে হয়, না আগ্রাসন হয়, অ্যাগ্রেশন যাকে বলা হয়। শিক্ষকরা কি করে শিক্ষার্থীদের দলগত কার্যে মানে শিক্ষাদান করার জন্য একজন শিক্ষক চেষ্টা করেন। মুদ্রা কথা, কোয়েশ্চনের মুদ্রা কথা আমি উঠিয়ে দিচ্ছি যে একজন শিক্ষক কি করেন, ছাত্রদের দলগতভাবে ভাগ করে দেন। যেমন ছাত্র যদি আপনার ক্লাসে যদি 15 জন ছাত্র থাকে, আপনি 3টা দলে ভাগ করে দিলেন, এখানে 5 জন, এখানে 5 জন, যে এখানে 5 জন। তোমরা দলগতভাবে জিনিসটাকে আপনি একটা সমস্যা দিয়ে দিলেন যে দলগতভাবে তোমরা কি করো, এই 5 জন মিলে এই জিনিসটাকে সলভ করে আমার কাছে নিয়ে আসো। এই 5 জন, তোমরা 5 জন মিলে এই প্রবলেমটা সলভ করো, আর এই 5 জন মিলে তোমরা এই প্রবলেমটা সলভ করো, এনি ওয়ান প্রবলেম। তার ফলে কি হবে, শিশুদের মধ্যে অ্যাংজাইটি বাড়বে, সমাজ না উদ্বেগ হবে। এখানে কারেক্ট আনসার কী হবে, সামাজিকীকরণ হবে, সোশ্যালাইজেশন হবে। অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে আরেকজন, আর একজন ছাত্রের সঙ্গে আরেকজন ছাত্রের যে আচার ব্যবহার কথাবার্তার ধরন, এগুলো তারা শিখতে পারবে। দ্যাট ইজ কল্ড সামাজিকীকরণ। ক্লিয়ার না? তো সামাজিকীকরণ থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসে এক্সট্রাভাবে, তো আমরা কিন্তু ক্লাস কন্ডাক্ট করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। এ টিচার ইউজেস অডিও ভিজুয়াল এইডস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইন হার টিচিং বিকজ দে। একজন শিক্ষক তার শিক্ষাদানে অডিও ভিজুয়াল উপকরণ এবং শারীরিক কার্যকলাপ ব্যবহার করেন, কারণ এগুলি শিক্ষককে স্বস্তি দেয়, কার্যকর মূল্যায়ন সহজতর করে, শিক্ষার্থীর মনোনিবেশ করায়, শেখার উন্নতির জন্য সর্বাধিক সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করে। তো কোয়েশ্চেন নাম্বার 15 কারেক্ট আনসার আমাদের কি হবে? অডিও ভিজুয়াল উপকরণ মানে আমরা যদি উপকরণ মানে কি টিএলএম, উপকরণ মানে হচ্ছে বা এইডস মানে কি ভাই টিএলএম। তো অডিও ভিজুয়াল মানে যেটা শোনাও যায় এবং দেখাও যায়, অ্যাজ ফর এক্সাম্পল টিভি, কম্পিউটার, ঠিক আছে, টিভি কম্পিউটার আমরা বলতে পারি, এগুলো দেখাও যায় এবং শোনাও যায়। তো এই উপকরণগুলো যদি আমরা শিক্ষাদানকালে যদি কম্পিউটারের প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে যদি শেখাই, বা কম্পিউটার ল্যাপটপের সাহায্যে যদি আমি তাদেরকে শেখাই, বা টিভির মাধ্যমে যদি আমি তাকে শেখাই, এবং তার সঙ্গে যদি কিছুটা শারীরিক কার্যকলাপ ব্যবহার করি, তাহলে এই শিক্ষাদানে কি হবে, শেখার উন্নতির জন্য সর্বাধিক সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার হবে। কারেক্ট আনসার হচ্ছে নাম্বার অফ সেন্স ব্যবহার, কারণ এখানে তার চোখ, শিশুরা খুব ভালো করে দেখবে, কারণ তার চোখের কী হবে, তার চোখ এখানে কাজে লাগবে। টিভিতে কি বলছে বা কম্পিউটারে কি বলছে তার সাউন্ডটা তার কানে আসবে, কান একটা ইন্দ্রিয়। তার সঙ্গে সঙ্গে তার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো দেব, শারীরিক কার্যকলাপ বলেছে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিতে হবে, তা যে কোনো অ্যাক্টিভিটি যখন দিয়ে একটা তখন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে। ক্লিয়ার? তো যার কারণে শেখার উন্নতির জন্য সর্বাধিক সংখ্যক ইন্দ্রিয় ব্যবহার করবে, এটা আমরা বলতে পারি কারেক্ট আনসার। ঠিক আছে, দেয়ার আর এ ফিউ চিলড্রেন ইন ইউর ক্লাস হু মেক এরর। আপনার কাছে কিছু বাচ্চা আছে যারা কি করে ভুল করে। হুইচ অফ দিস ইজ মোস্ট লাইকলি টু বি ইউর অ্যানালাইসিস অফ দ্য সিচুয়েশন। পরিস্থিতি বিশ্লেষণে তোমার কোন ভুলের সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ছাত্ররা কেন ভুল করে। কিছু কিছু বাচ্চা আছে আপনার ক্লাসে তারা কী করে ভুল করে, তো ছাত্ররা কেন ভুল করে? বাচ্চাদের বুদ্ধিমত্তা কম, দ্য চিলড্রেন হ্যাভ পুয়ার ইন্টেলিজেন্স। ছাত্রদের কি বুদ্ধিমত্তা কম রয়েছে যার কারণে তারা ভুল করছে? The children have not yet gained conceptual clarity and there is need for you to reflect on your pedagogy. বাচ্চারা কোনো ধারণাগত স্পষ্টতা অর্জন করতে পারেনি এবং তোমার শিক্ষাদান পদ্ধতি নিয়ে তোমার চিন্তা ভাবনা করা প্রয়োজন। অর্থাৎ আমি যে পদ্ধতিতে শিক্ষাদান করছি এই পদ্ধতিতে শিক্ষাদান করার কারণে কিন্তু আমার বাচ্চারা বুঝতে পারছে না। তো যদি আমি শিক্ষাদান পদ্ধতিটা পরিবর্তন করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো এইটা একটা কারণ হতে পারে। বাচ্চারা পড়াশোনায় আগ্রহ নয় সেটা বলতে পারি না। তোমাদের বাচ্চাদের তোমার ক্লাসে পদোন্নতি দেওয়া উচিত ছিল না। আরে আমি শিক্ষকদের পদ্ধতির যেমন প্রমোটেড, যেমন ক্লাস 2 এর বাচ্চাকে 3-তে দেবো, 3 এর বাচ্চাকে 4-এ দেবো,
তাদেরকে পদোন্নতি করানো উচিত ছিল না, সেটা কি ধরনের কথা? সেটা কোনো কথা নয়। তো কারেক্ট আনসার হচ্ছে বাচ্চারা এখনও আপনি যেটা বোঝাচ্ছেন এই ধারণাটা তারা বুঝতে পারেনি, কনসেপ্টটা তারা এখনও বুঝতে পারেনি। তো আপনি যে পদ্ধতিতে শিক্ষা দান করছেন, যে মেথড অ্যাপ্লাই করছেন, আপনি মেথডটা এবার চেঞ্জ করুন, তখন বাচ্চারা বুঝতে পারবে। ক্লিয়ার? Which of the following is a factor that affects learning positively? নিচের কোনটি শেখার উপর ইতিবাচক প্রভাব ফেলে? শিখনের উপর নিচের কোনটি ইতিবাচক অর্থাৎ পজিটিভ ফ্যাক্টর এখানে পড়বে? ব্যর্থতার ভয়, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, অর্থপূর্ণ মেলামেশা, নাকি পিতামাতার চাপ? লার্নিংয়ের ক্ষেত্রে পজিটিভিটি দেখাবে, এখানে আমাদের দেখাতে হবে। ফিয়ার অফ ফেইলার মানে আমি ভয় হয়ে যাবো, এটা তো ব্যর্থতার ভয়, মানে এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আমি ফেল করে যাব। আমি যেমন আপনি যদি এবার ধরুন আপনি আপনার কথা বলুন, আমি আপনার কথা বলছি, হ্যালো আপনার কথা বলছি, এই যে ক্লাসটা দেখছেন আমি আপনাকে বলছি, ইয়েস ইয়েস ঠিক শুনেছেন, আপনাকে বলছি। আপনি এবার আমার ক্লাসগুলো দেখছেন, ঠিক আছে, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছেন। কারণ কি? কারণ আপনি আপকামিং সিটেট দিতে চলেছেন। ক্লিয়ার? যদি আমি ভুল বলে না থাকি, তাহলে আপনি আগামী সিটেট দিতে চলেছেন, যার কারণে আপনি আমার ক্লাসটা ভালো করে দেখছেন মানে আমি যা যা বলছি আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করছেন এবং এই জিনিসগুলো শেখার চেষ্টা করছেন। ক্লিয়ার? এবার আপনার মধ্যে যদি থাকে যে না আমি তো পরীক্ষা পাস করতে পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। আপনাকে বলতে হবে ইয়েস আই ক্যান ডু, আমাকে পারতে হবে। এই পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য এবং হাইয়েস্ট স্কোর মার্ক গেইন করতে গেলে আমাকে যা যা করণীয় আমার তার করতে হবে, সেই দমটা আমার মধ্যে রাখতে হবে। দ্যাট ইজ কল পজিটিভিটি। আপনি আগেই ভয় পেয়ে গেলেন এইসব আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু আপনার আর কোনো কাজ নেই ভাই। তো ব্যর্থতার ভয় এখানে ইতিবাচক নয়, এটা হচ্ছে নেতিবাচক। সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, কম্পিটিশন। আরে কম্পিটিশন কেন করবো? আমি আমার পড়বো, আমার বন্ধু সে তার পড়বে, তার সঙ্গে কম্পিটিশন করে আমার কী ফায়দা? তার সঙ্গে কম্পিটিশন করলাম, তো সে জিতে গেল, আমি হেরে গেলাম, তো কেন আমি হারবো? আমিও জিতবো, সেও জিতবে। ক্লিয়ার? এটাও কিন্তু নেগেটিভ। পিতামাতার চাপ। আরে ভাই, নিজের মাথায় তেল নাই, আরেকজনের মাথায় তেল দিতে যাচ্ছেন। আপনার নিজের কোনো চিন্তা ভাবনা নেই যে আপনি কি করে পরীক্ষা পাস করবেন এজ এ সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অনেক সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে, আপনারা দেখুন, যারা এখন সিটেড কোয়ালিফাই করেও কিন্তু চাকরি পাচ্ছে না। তাই সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা আর পিতামাতার চাপ, এই তিনটে অপশন কারেক্ট আনসার হচ্ছে না। তো কারেক্ট আনসার হচ্ছে অর্থপূর্ণ মেলামেশা বা মিনিংফুল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, সবার সাথে মেলামেশা করে আপনি ভালো করে জিনিসটা যেটা জানেন না সেটা আপনি আপনার যে সহপাঠী রয়েছে, ঠিক আছে, বা আপনি যে কোনো কারোর কাছ থেকে আপনি কী করতে পারেন, একটা মিনিংফুল সাজেশন নিতে পারেন যে আমি এবার কী করবো। ক্লিয়ার? সে যদি ভালো রেসপন্স করে তো আপনি অবশ্যই তার কথা মতো চলতে পারেন। ক্লিয়ার? তো এটা হচ্ছে পজিটিভ। বাকি তিনটা এখানে নেগেটিভ আমরা দেখতে পেলাম। An effective teacher is one who can, একজন কার্যকর শিক্ষক হলেন তিনি, ঠিক আছে, যিনি কী করতে পারেন, কন্ট্রোল দ্য ক্লাস নিয়ন্ত্রণ করতে পারেন, কম সময়ে আরও অনেক বেশি তথ্য দিতে পারেন, মোটিভেট স্টুডেন্ট টু লার্ন, শিক্ষার্থীদের শিখতে উৎসাহিত করতে পারেন, কারেক্ট দ্য অ্যাসাইনমেন্ট কেয়ারফুলি, অ্যাসাইনমেন্ট সাবধানে সংশোধন করতে পারেন। একজন ভালো শিক্ষক, কার্যকর শিক্ষক বা দক্ষ শিক্ষক কে? এখানে নিচের কে ভালো শিক্ষক? কাকে আমরা ভালো শিক্ষক বলবো, দক্ষ শিক্ষক বলবো, কার্যকর শিক্ষক বলবো, এফেক্টিভ টিচার বলবো? কারেক্ট আনসার কী হবে? আপনারা শিক্ষকতা যাচ্ছেন, খুব তাড়াতাড়ি কমেন্ট করবে কারেক্ট আনসার কী হবে। সব থেকে গুড, এখানে ভালো আনসার, আপনারা সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, ধন্যবাদ। তো কারেক্ট আনসার এখানে হবে মোটিভেট, শিক্ষার্থীদের শিখতে উৎসাহিত করতে হবে। শিক্ষার্থীরা যদি শিখতে, আমি যদি তাদের মোটিভেট করি, উৎসাহিত যখনই করব, তার মধ্যে যখন আগ্রহটা জেগে উঠবে, তখন সে অটোমেটিক্যালি নিজে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবে। তখন আমি তাকে যা বোঝাবো সেটা শিখব। ক্লাস নিয়ন্ত্রণ করতে হয় না, শিক্ষার্থীরা যদি উৎসাহিত হয়, আগ্রহী হয়, ক্লাস অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। ক্লাস আবার কন্ট্রোল কী করে করব? কম সময়ে অনেক বেশি তথ্য দিয়ে দিলাম, ঠিক আছে, আমি কম সময়ে আপনাদের অনেক বেশি তথ্য দিয়ে দিলাম, আপনারা কোনো কিছু মনে রাখতে পারলেন না, তো এই তথ্য দেওয়ার মানে কি? মানে আছে? মানে নেই। আমি 1 ঘন্টায় আপনাদের 300 প্রশ্ন সলভ করতে পারবো, এটা আমার আছে, কী বলি, আমার দম আছে। 1 ঘন্টায় 500 প্রশ্ন আমি এমসিকিউ সলভ করে দেবো আপনাদের, 1 ঘন্টায় 500। 18 নম্বর প্রশ্ন উত্তর, 19 নম্বর প্রশ্ন উত্তর, 20 নম্বর এই প্রশ্ন এই উত্তর, এইভাবে যদি পড়ে যাই
তাহলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টায় কি 500 প্রশ্ন পড়তে পারবো না? কিন্তু পড়ে কী হবে? আপনারা বুঝতে পারবেন? আমি নিজেই কিছু বুঝতে পারবো না, তো আপনারা বুঝবেন কী করে? ক্লিয়ার না? সুতরাং এই ধরনের অনেক বেশি তথ্য কম সময়ে দিলে কি হবে? এফেক্টিভ টিচার হবে? মোটেই না। যা দিবেন কম দিন, কিন্তু ছাত্ররা যাতে ভালো করে ভালো করে বুঝিয়ে দিন, তার মাথায় ঢুকিয়ে দিন। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ছাত্রকে কী করতে হবে? উৎসাহিত করতে হবে। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2। আর অ্যাসাইনমেন্ট সাবধানে সংশোধন করা এটা কোনো ব্যাপারই না। দ্য অবজেক্টিভ অফ টিচিং ইজ টু, শিক্ষা দানের উদ্দেশ্য হলো ভালো নাগরিক তৈরি করা, ক্রিয়েট গুড সিটিজেন্স, ক্রিয়েট পারসনস হু আর ইউজফুল ফর দ্য সোসাইটি, সমাজের জন্য উপযোগী ব্যক্তি তৈরি করা, ক্রিয়েট সোশিয়ালিস্টিক পারসন, সমাজতান্ত্রিক ব্যক্তি তৈরি করা, অল অফ দ্য অ্যাবভ, উপরের সবগুলি। ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার কী হবে? তো এখানে হবে দেখুন, শিক্ষাদান আমরা কেন করি? কারণ যাতে সে ভালো নাগরিক হতে পারে, সে যেন সমাজের জন্য কোনো কিছু কাজ করতে পারে। তো সমাজের জন্য কাজ করবে, তার মানে সে সমাজতান্ত্রিক ব্যক্তি তো হবেই। সুতরাং উপরের সবগুলি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর সাপোর্টস লার্নিং ইন এ ক্লাসরুম, নিচের কোন বিষয়টি শ্রেণীকক্ষে শেখার ক্ষেত্রে সহায়তা করে? ঠিক আছে? শিক্ষণের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি ক্লাসরুমে আমাদের কি করে সহায়তা করে? একটু ভাবুন এবং কারেক্ট আনসার একটু বলুন তো। শিশুদের শিখতে উৎসাহিত করার জন্য এবং পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা। মোটেই আমরা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে পারি না। ক্লিয়ার? শিক্ষকদের দ্বারা শিশুদের স্বায়ত্তশাসনকে সমর্থন করা। ইয়েস, শিশুদের স্বায়ত্তশাসনকে মানতে হবে। চিলড্রেন অ্যাটোনমি, অটোনমি অফ চিলড্রেন, শিশুরা যা করবে তা শিক্ষককে মেনে নিতে হবে। শিক্ষকরা উল্টোপাল্টা করলে শিক্ষককে মেনে নিতে হবে। শিক্ষকের যা ইচ্ছা তা করবে, তারা যেভাবে শিখতে চায় সেইভাবে তারা শিখতে পারবে, তাদের যা ইচ্ছা তা তারা করতে পারবে। এখানে শিক্ষককে কী করবে? সাপোর্ট করতে হবে। যে ছাত্ররা এখানে ভুল করেছে, শুদ্ধ করেছে, এখানে শিক্ষক মানে তিনি কী করবেন? তিনি বিভ্রান্ত করবেন, গালাগাল দেবেন। শুধু ছাত্ররা একটা ভুল করেছে, আপনি তাকে ভালো করে বুঝিয়ে দেবেন। এখানে কোনো গালাগালের কোনো কথা না। ছাত্ররা যা চাইবে তা করতে পারে, তাকে তার যে স্বায়ত্তশাসনকে আপনার কী করতে হবে? সমর্থন করতে হবে। তো অভিন্নতা বজায় রাখার জন্য একটা নির্দিষ্ট একটা ডেফিনিট পদ্ধতিতে আমি শিক্ষাদান করলাম, আর এই পদ্ধতিতে যদি ছাত্ররা বুঝে না, তখন আমি কী করবো? তাহলে এটা ক্যান্সেল। পিরিয়ডের সময়সীমা নিয়ে কোনো প্রশ্ন আসে না। সুতরাং কারেক্ট আনসার হবে সাপোর্টিং দ্য অটোনমি অফ চিলড্রেন বাই দ্য টিচার, শিশুদের স্বায়ত্তশাসনকে সমর্থন করতে হবে। স্বায়ত্তশাসন মানে শিশুরা যা ইচ্ছে তা করবে, একজন শিক্ষক হিসেবে আপনাকে কী করতে হবে? এই জিনিসটা মেনে নিতে হবে বা সমর্থন করতে হবে। তো আপকামিং সিটেট পরীক্ষা মাথায় রেখে আমার বিভিন্ন কোর্স আমাদের লঞ্চ হয়েছে। ঠিক আছে? 2026 টেটের জন্য। ঠিক আছে? তো পেপার 1, পেপার 2 এর অল সাবজেক্টে কোর্স রয়েছে। তাছাড়া বাংলা ভাষার সবগুলা কোর্স রয়েছে পেপার 1, পেপার 2-তে। ঠিক আছে? এটা 2026 জন্য হবে। তো এখানে বাংলা ভাষার আপনারা সবগুলা কোর্স পাবেন, 100% কমপ্লিট সিলেবাস। এখানে পুরো ডিটেলস রয়েছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে আমাদের সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। তো সহজগুরু অ্যাপ ডাউনলোড করে আপনারা এখানে কোর্সে জয়েন হতে পারেন। বিভিন্ন কোর্স আছে, বাংলা ভাষায় মক টেস্ট আছে, তাছাড়া কমপ্লিট কোর্স রয়েছে, তাছাড়া অল সাবজেক্টের কোর্স রয়েছে পেপার 1, পেপার 2-তে। আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা কোর্সে জয়েন করতে পারেন। ক্লিয়ার? তো তার পরবর্তী প্রশ্ন দেখি। টু বি অ্যান এফেক্টিভ টিচার ইট ইজ ইম্পর্ট্যান্ট টু, একজন কার্যকর শিক্ষক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো। এটা কারেক্ট আনসার কী হবে? আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো তাড়াতাড়ি। প্রত্যেকটা আনসার আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে করেন, তাহলে আপনাদের যেটা দক্ষতা সেটা 100% বৃদ্ধি হবে। আপনাদের যে মানে কোয়েশ্চন করার যে একটা উৎসাহ সেটা বৃদ্ধি হবে, এবং আপনারা নিজে থেকেও বুঝতে পারবেন যে আপনি কতটুকু শিখতে পারলেন এবং কতটা আপনার কারেক্ট হলো, ভুল হলো, এটা আপনারা নিজে থেকে একটা অনুমান করতে পারবেন। একজন কার্যকর শিক্ষক হওয়ার জন্য গুরুত্ব, বই থেকে উত্তর লেখার উপর জোর দেওয়া। আরে বাবা, কি প্রশ্নে পারলাম রে বাবা। বই থেকে উত্তর লিখবো? আরে পাগল নাকি? দলগত কার্যকলাপের পরিবর্তে ব্যক্তিগত শিক্ষার উপর মনোযোগ, না, পরিবর্তে বলা যাবে না। দলগত শিক্ষাদান করব, তারপরও যদি না হয় তাহলে ব্যক্তিগত দেখব।
প্রথমে দলগত দেখে নেব, দলগতভাবে যদি তারা শিখতে না পারে তাহলে কোন বাচ্চাটা পারছে না তাকে ইন্ডিভিজুয়ালি পরে আমি একবার ভালো করে রিমিডিয়াল তাকে আমি বুঝিয়ে দেবো। তো এটার পরিবর্তে হবে না, দলগত কার্যকলাপের সাথে সাথে তাকে ব্যক্তিগত শিক্ষার সঙ্গে মনোযোগ করা যদি হতো তাহলে এটা কারেক্ট আনসার হতো। তো পরিবর্তে বলেছে এটা ক্যান্সেল। শিক্ষার্থীদের প্রশ্নের কারণে সৃষ্ট বিঘ্ন এড়ানো, অর্থাৎ শিক্ষার্থীরা যে প্রশ্ন করে এখানে আপনি তাদের প্রশ্ন করতে বারণ করবেন যে তোমরা প্রশ্ন করো না। আরে ভাই জানার ইচ্ছা জিজ্ঞাসা, সে আপনার বিষয়ে জানবে তাই তো জিজ্ঞাসা করছে, ঠিক আছে। যেমন আমরা প্রত্যেক সপ্তাহে একবার ডাউট সেশন রাখি, যারা আমাদের পেইড কোর্সে জয়েন আছে প্রত্যেক সপ্তাহে কিংবা 15 দিনে আমরা একটা ডাউট সেশন আমরা রাখছি, ঠিক আছে। আমরা এখানে সরাসরি তাদের সঙ্গে কথা বলি, যারা আমাদের পেইড গ্রুপে রয়েছে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলি, তারা যা প্রশ্ন আছে সেটা আমার সঙ্গে ডিসকাস করে, ঠিক আছে। তারপর আমার যে উত্তর আছে সেটা আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো প্রশ্ন জানার ইচ্ছা জিজ্ঞাসা, ঠিক আছে না, ক্লিয়ার। তো প্রতিটি শিশুর সাথে যোগাযোগ রাখা এটা হচ্ছে মূল কথা, এবং আমি সেই জিনিসটাই করি। যারা আমাদের পেইড গ্রুপে আপনারা অনেকে রয়েছেন সবার সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলা সম্ভব নয়, আপনারা অনেক রয়েছেন, তাই আমরা কি করছি, যারা আমাদের পেইড গ্রুপে জয়েন আছেন আমরা কি করি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখি, ডাইরেক্ট আমরা গুগল মিটের মাধ্যমে, ঠিক আছে। আমরা কি করি সরাসরি সবার সঙ্গে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হই, এবং কার কী সমস্যা আছে সেটা আমরা দেখে নিই, এবং সেই অনুযায়ী যেটা আমার উপযুক্ত মনে হয় আর কি সেটা আমি সাজেশন আমি তাদের দিয়ে দিই, ক্লিয়ার। তো এই ধরনের করতে হবে, প্রত্যেকটা শিশুর সাথে যোগাযোগ রাখতে হবে একজন কার্যকর শিক্ষক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। যেটা এ টিচার্স মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জ টু, একজন শিক্ষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? অনেক দীর্ঘ ক্লাস হয়ে গেছে, এবার ক্লাসটা শেষ করতে হবে, এবার একটু মানে ফার্স্ট যাচ্ছি, ক্লিয়ার ভাই। একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের হোমওয়ার্কে উৎসাহিত করা। আরে ভাই হোমওয়ার্কে উৎসাহিত আমরা করবো না, এটা ক্যান্সেল করুন, হোমওয়ার্ক সেটা কোনো ফ্যাক্ট না। শ্রেণীকক্ষে প্রশ্নপত্র প্রস্তুত করা সেটা কি কঠিন কাজ? মোটেই না। এবার দুটো অপশন, একটা হচ্ছে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, একটা হচ্ছে শেখানো প্রক্রিয়াকে আনন্দদায়ক করা। তো সবচেয়ে মোস্ট কারেক্ট আনসার এখানে হবে এনজয়েবল, ক্লাসটা যাতে আপনার এনজয়েবল হয়, ঠিক আছে। ক্লাসটা যাতে আপনার আনন্দদায়ক হয়, ক্লাসটা যাতে আপনার ছাত্ররা ক্লাস করে যাতে মানে মজা পায়, ঠিক আছে। আমার ক্লাসে যদি আপনারা মজা পান তাহলে পরবর্তী সময়ে আপনারা আমার ক্লাস দেখতে আসবেন, না হলে আপনারা অন্য কোনো টিচারের ক্লাসে চলে যাবেন, ক্লিয়ার না? তো সবসময় আমরা এজ এ শিক্ষক আমরা জানি না আপনাদের কতটুকু মজা দিতে পারি, ঠিক বলতে পারছি না। তো যাই হোক, তো ক্লাসটা যখনই আনন্দ সহকারে যখন আমরা কোনো কিছু শিখব, আনন্দ পাওয়া শুধুমাত্র যে ইয়ার্কি হাসি ঠাট্টা করলাম আনন্দ ফুর্তি হয়ে গেলো সেটা কোনো কথা না। শিক্ষার ছলে, শেখানোর ছলে, অর্থাৎ আনন্দ সহকারে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে এই শেখাটা কিন্তু আপনাদের চিরস্থায়ী থেকে যাবে। আলটিমেটলি চিরস্থায়ী নাই থাকুক, পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, এটা তো বিশ্বাস, ঠিক আছে না? তো কারেক্ট আনসার হবে শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পারপাস অফ লার্নিং ইজ পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাওয়ারনেস, মডিফিকেশন অফ বিহেভিয়ার, প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ইমপ্রুভমেন্ট। এবার দেখুন, শেখার সবচেয়ে উপযুক্ত উদ্দেশ্য, এটা কারেক্ট আনসার বলতে হবে। শিক্ষণের প্রয়োজন উপযুক্ত উদ্দেশ্য কি আমার কি বলতে হবে? আপনারা বলুন তো কী হবে, তাড়াতাড়ি বলুন, ফার্স্ট সময় নেই, তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার বলুন। আমরা আগেই বলেছিলাম প্রথম ক্লাসের শুরুতে যারা ছিলেন, আমি তো বলেছিলাম না, এডুকেশন ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার, লার্নিং ইজ নাথিং বাট মডিফিকেশন অফ বিহেভিয়ার। তো যখনই আমরা কোনো কিছু শিখব, শেখার পর যদি আমাদের আচরণের পরিবর্তন না হয় তাহলে সেই শিক্ষণকে আমরা শিক্ষণ হিসেবে বলতে পারি না, ঠিক আছে। আজকে আমি বিএ পাস, মাস্টার ডিগ্রি করে নিলাম, বয়োজ্যেষ্ঠ সামনের দিকে গেলাম, তাকে যদি আমি চড় মেরে দিই, তার সঙ্গে যদি আমি কটু ভাষায় কথা বলি, তাহলে কি আমার সে আচরণ হলো? আমার কি শিক্ষার কোনো মানে হলো? তো এই শিক্ষা বা শিখন যখনই হবে তখনই আচরণেও একটা পরিবর্তন চলে আসবে। যদি আচরণের পরিবর্তন আপনার মধ্যে আসে তো আপনি বুঝতে পারবেন যে আপনার শেখাটা হয়েছে, আর যদি আচরণের পরিবর্তন না হয় তাহলে আপনি কিছু শিক্ষিত, ক্লিয়ার? When learning is one area helps in the learning of another area is called, যখন এক ক্ষেত্রের শিক্ষা অন্য ক্ষেত্রের শিক্ষায় সহায়তা করে তখন তাকে কী বলা হয়? ট্রান্সফার অফ লার্নিং। তো পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, জিরো ট্রান্সফার অফ লার্নিং, আর অ্যাবসোলিউট ট্রান্সফার। প্রথমেই বলে রাখি যে অ্যাবসোলিউট ট্রান্সফার অফ লার্নিং বলে কোনো কিছু হয় না,
তাই অপশন নাম্বার ডিটা ক্যান্সেল। এবার পজিটিভ ফ্যাক্টর অফ লার্নিংটা কি, আমরা একটু জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, 2 মিনিটে বুঝে নেব, তাহলে আমাদের অনেক কাজে লাগবে। পজিটিভ ফ্যাক্টর অফ লার্নিং, নেগেটিভ ফ্যাক্টর অফ লার্নিং আর জিরো ফ্যাক্টর অফ লার্নিং। এবার আমি আগে কোনো কিছু একটা শিখেছি, এই শেখাটা এখন আমার কাজে লাগছে, ঠিক আছে, এখন আমার ভালো কাজে লাগছে, সুতরাং সেটা হচ্ছে পজিটিভ ফ্যাক্টর। যেমন আমরা ছোটোবেলায় নামতা শিখেছিলাম, ক্লিয়ার, আমরা ছোটোবেলায় নামতা শিখেছিলাম, তো এই নামতা শেখার কারণে এখন আমরা যে পূরণ অঙ্কগুলা করি, গুণের অঙ্কগুলা করি, ভাগের অঙ্কগুলা করি, এই ভাগের অঙ্কগুলা যখন করি বা গুণের অঙ্কগুলা যখন করি, তখন এই যে ওই যে আগে যে আমরা পুরো নামতাগুলো শিখেছিলাম, এইগুলা কিন্তু আমাদের অনেক সাহায্য করে, করে কি না করে না, নিশ্চয়ই করে। তার মানে এটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, এটা হচ্ছে কি পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, ঠিক আছে। আর আগে যে শিখেছিলাম এটা এখনের কোনো শিখনে যদি ব্যাঘাত ঘটায়, ব্যাঘাত ঘটায় মানে কোনো সমস্যা সৃষ্টি করে, আগে যে শিখেছিলাম এই শিখনটা যদি বর্তমান যা শিখছি এটা যদি কোনো সমস্যা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, তাহলে কী হবে, এটা হবে নেগেটিভ ট্রান্সফার অফ লার্নিং, ক্লিয়ার। আর আগে যে শিখেছি এবং এখন যা শিখছি তার মধ্যে কোনো মানে কোনো ভালো কাজ হচ্ছে না, খারাপ হচ্ছে না, আমার কোনো ভালো প্রভাব পড়ছে না, খারাপ। যেমন আগে নামতা শিখেছিলাম, এখন আমি প্যাডাগজি শিখছি, তো নামতার সঙ্গে প্যাডাগজির কি রিলেটেড, সম্পর্ক আছে, সম্পর্ক নাই, তার মানে এটা জিরো ট্রান্সফার অফ লার্নিং, ক্লিয়ার ভাই। তো যখন এক ক্ষেত্রের শিক্ষা অন্য ক্ষেত্রের শিক্ষায় সহায়তা করবে, সহায়তা মানে হেল্প করবে, ভালো করবে, তখন সেটা হবে পজিটিভ ট্রান্সফার অফ লার্নিং, ইতিবাচক। আর যেটা শিক্ষায় ব্যাঘাত ঘটাবে এটা হচ্ছে নেতিবাচক, মনে রাখবেন। আর যখন সেটা মানে ভালোও করবে না, খারাপও করবে না, সহায়তাও করবে না, আবার মানে কোনো খারাপও করবে না, সেটা হবে শূন্য স্থানান্তর বা জিরো ট্রান্সফার অফ লার্নিং। বোঝা গেল, ক্লিয়ার। প্রশ্ন আসবে কিন্তু। এ গুড টিচিং মেথড ফর ইনফ্যান্সি স্টেজ, তো শৈশবকালীন পর্যায়ের জন্য একটা ভালো শিক্ষণ পদ্ধতি হলো কোয়েশ্চন নাম্বার 25, মন্টেসরি মেথড, প্লেওয়ে মেথড, কিন্ডারগার্টেন মেথড না অল অফ দিস। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শৈশবকালীন পর্যায়ে আমরা মন্টেসরি পদ্ধতিও অ্যাপ্লাই করি, প্লেওয়ে মেথড বা খেলার ধরন কিংবা কিন্ডারগার্টেন পদ্ধতি, এই সবগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মন্টেসরি মেথডটা যে দিয়েছিলেন তার নাম ছিল মারিয়া মন্টেসরি। প্রশ্ন আসতে পারে যে মন্টেসরি পদ্ধতিটা কে দিয়েছিলেন, তো কারেক্ট আনসার হবে মারিয়া মন্টেসরি। প্লেওয়ে মেথড, তো প্লেওয়ে মেথডের এখানে আমি এটা একটু মানে এলাবোরেট করছি, একটু দেখবেন, প্রশ্ন এই ধরনের আসবে। যদি বলে প্লেওয়ে মেথডটা কে অরিজিনেট করেছিলেন, অরিজিনেট কে করেছিলেন, এটা কিন্তু একটা খেলা আছে, এখানে দেখবেন প্লেওয়ে মেথডটা কে অরিজিনেট করেছিলেন, এটা হবে হেনরি ক্যালডওয়েল কুক। হেনরি ক্যালডওয়েল কুক তিনি কি করেছিলেন, প্লেওয়ে মেথডটাকে অরিজিনেট করেছিলেন। আর যদি বলে যে এই প্লেওয়ে মেথডটাকে পপুলারাইজড কে করেছিলেন, পপুলারাইজড, তার নাম হচ্ছে ফ্রেডরিক ফ্রবেল, তার নাম হচ্ছে কি ফ্রেডরিক ফ্রবেল। একটা হচ্ছে পপুলারাইজ, এই প্লেওয়ে মেথডটাকে পপুলারাইজ করেছিলেন ফ্রেডরিক ফ্রবেল, আর এই প্লেওয়ে মেথডটাকে অরিজিনেট করেছিলেন হেনরি ক্যালডওয়েল কুক, ক্লিয়ার। আর কিন্ডারগার্টেন মেথডটা কে দিয়েছিলেন, এটা দিয়েছিলেন ফ্রবেল। কিন্ডারগার্টেন পদ্ধতিটা কে দিয়েছিলেন, ফ্রবেল দিয়েছিলেন। এটা একটু আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন, কাজে লাগবে। তোমার ক্লাসে বিভিন্ন ধরনের শেখার ধরন আছে, এমন শিক্ষার্থী আছে, তাদের মূল্যায়ন করার জন্য তুমি তাদের কি করবে, কি হবে কারেক্ট আনসার, কোয়েশ্চন নাম্বার 26। বিভিন্ন ধরনের শেখার ধরন, ঠিক আছে, ছাত্ররা বিভিন্ন ধরনের আমি শেখাচ্ছি, তো তাদেরকে বিভিন্ন ধরনের শেখাচ্ছি, বিভিন্ন জিনিস শেখাচ্ছি, ঠিক আছে না, তো তাদের যদি আমি অ্যাসেসমেন্ট করি তো কী করে করবো, তাদেরকে যেহেতু আমি বিভিন্ন ধরনের শেখাচ্ছি তাই আমার বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে হবে, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে তার পরীক্ষাটা নিতে হবে, ভ্যারাইটি অফ টাস্ক অ্যান্ড টেস্ট। পরীক্ষায় পারফর্ম করার জন্য একটু সময়, একই সময় নেবে, কারণ কেউ হয়তো দুটা কোর্সে রয়েছে, তো দুজনের জন্য একই সময় তো সম্ভব হবে না। তারপর এখানে শিশুদের লেবেল করা, কখনো লেবেল করা নেগেটিভ ওয়ার্ড, একই ধরনের কাজ সবার ক্ষেত্রে দিলে এখানে যেহেতু বিভিন্ন ধরনের শিক্ষণ প্রক্রিয়া বলা হয়েছে, তাই এখানে একই ধরনের কাজ দিলে কিন্তু এখানে চলবে না। তো কারেক্ট আনসার বিভিন্ন ধরনের কাজ এবং টেস্ট নিতে হবে।
একজন শিক্ষক শিশুদের জটিল পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করতে পারেন। একজন শিক্ষক শিশুদের জটিল পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করতে পারেন কোন সময়? প্রতিযোগিতাকে উৎসাহিত করা, যে শিশুটি প্রথমে কাজটি সম্পন্ন করবে তাকে উচ্চ পুরস্কার প্রদান। আরে ভাই, উচ্চ পুরস্কার প্রদান করবো, আমি টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে উচ্চ পুরস্কারের টাকা? সরকার দেবে ছাত্রকে দেওয়ার জন্য? দেবে না। তাই উচ্চ পুরস্কারের কথা আমরা মাথা থেকে ছেড়ে দিলাম। কোনো সাহায্য না করা, যাতে শিশুরা নিজেরাই সাহায্য করতে শেখে। কারণ এখানে ভাইগোটস্কি একটা কথা বলেছিলেন, স্ক্যাফোল্ডিং, যে শিশুরা যেখানে মানে আটকে যায়, তারা যে আগে আর যেতে পারছে না, তো আপনি একটু ধাক্কা দিয়ে তাকে একটু আগে দিয়ে দিন না, তাকে একটু সাহায্য করুন না। তো সাহায্য করতে হবে একটু। শিক্ষার্থীরা যখন পারছে না, জটিল পরিস্থিতি মোকাবিলা হয়েছে, সে একটু অগ্রসর হতে পারছে না, তো আপনি তাকে একটু সাহায্য করুন যাতে সে বেরিয়ে যায়। ঠিক আছে, এই পরিস্থিতিটা মোকাবিলা করতে আপনি তাকে একটু সাহায্য করুন, স্ক্যাফোল্ডিং করুন। তার মানে এটা হচ্ছে না। এটার উপর একটি বক্তৃতা দেওয়া। ভাই লেকচার মেথড তো এখানে কখনো প্রাইমারি ক্ষেত্রে কখনো লেকচার মেথড কখনো অ্যাপ্লাই হয় না, এটাকে মনে রাখবেন। কাজটিকে ছোট ছোট অংশে বিভক্ত করা এবং নির্দেশাবলী লিখে রাখা, এটা হবে কারেক্ট আনসার। যত জটিল পরিস্থিতি আসুক না কেন, এই জটিল পরিস্থিতিটাকে একসঙ্গে না দিয়ে আপনি তাকে কাজটাকে ছোট ছোট ভাগ করে দিন, ছোট ছোট অংশে ভাগ করে দিন, তখন দেখবেন কাজ আসানি সে হয়ে যায়গা। ये काम आसानी से हो जाएगा दोस्तों। अच्छा, एज पर द नेशनल एजुकेशन पॉलिसी 2020 হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পরক? জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে এই যে পরকের পূর্ণ রূপ কী, অর্থাৎ PARK, এটা ফুল ফর্ম কী? এটা কিন্তু আমরা অনেক সময় পরীক্ষায় কিন্তু দেখতে পাই। তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এটা মাথায় রাখবেন, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। এখানে দেখুন পারফর্মিং দেওয়া আছে, এখানে পারফর্মিং দেওয়া আছে, এখানে অ্যাপ্রাইজাল দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো মনে রাখবেন, সেম টু সেম সবগুলোতে কিন্তু PARANHWHD এই দুটো সবগুলোতেই থাকবে, কিন্তু আপনারা একটু এই জিনিসগুলোকে একটু দেখে নেবেন। The concept of education as advocated in the Right to Education Act 2009 based on 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুসারে শিক্ষার ধারণাটি কি? অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, প্রাথমিকভাবে বৃত্তিমূলক শিক্ষা পদ্ধতি, আরটি একটি কি বলেছে, প্রাথমিক বৃত্তিমূলক শিক্ষা বলেনি, আচরণগত নীতিমালা, এখানে শিক্ষার অধিকারের সহানুভূতিশীল মনোভাব মোটেই না। তো এটা হচ্ছে একটা অধিকার, একটা আমরা জানি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট মানে কি, শিশুর শিক্ষা শিশুর মৌলিক অধিকার, এটা একটা মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটে কনভার্ট হয়েছে। তো এটা একটা অধিকার, অধিকার ভিত্তিক মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কেন বলা হয়েছে? কারণ একটা শিশু যদি পড়াশোনায় অগ্রসর হয়, সে যদি বিনামূল্যে পড়াশোনা করতে পারে, তাহলে অনেক গরিব ছাত্র কিন্তু জ্ঞানের আলো দেখতে পাবে। ঠিক আছে না? তো যার জন্য এটাকে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে। আর একটা হচ্ছে একটা অধিকার ভিত্তিক। দ্য ওয়ার্ড কম্পালসারি ইন দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009 মিনস বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার 2009। এই বাধ্যতামূলক শব্দের অর্থ কী? বড়িয়া কোয়েশন। শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে অভিভাবকদের তাদের সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য করা হয়েছে। ক্রমাগত পরীক্ষার মাধ্যমে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকার প্রাথমিক শিক্ষার ভর্তি এবং উপস্থিতি এবং সমাপ্তি নিশ্চিত করবে। উপযুক্ত সরকার প্রাথমিক শিক্ষার ভর্তি, উপস্থিতি এবং সমাপ্তি নিশ্চিত। বাধ্যতামূলক মানে কি, যে সব শিশুরা কিন্তু এখানে শিক্ষাদান অ্যাডমিশন নিতে হবে। সব শিশুরা, এই এলাকার যত শিশু আছে সবাই কিন্তু এই স্কুলে ভর্তি হতে হবে। ঠিক আছে না? এই স্কুলে বা এই স্কুলে ভর্তি না হবে তার সুবিধা হলে একটা দূরের স্কুলে ভর্তি হোক, অসুবিধা নেই, কিন্তু স্কুলে ভর্তি হতে হবে, এটা কম্পালসারি, দ্যাট ইজ কল্ড বাধ্যতামূলক। উপযুক্ত, এখানে কেন্দ্রীয় সরকার নয়, কারণ কি অনেকগুলো স্কুল রাজ্যিক সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, তাই বলা হচ্ছে যে উপযুক্ত সরকার এই প্রাথমিক শিক্ষার ভর্তি, এবং শুধু ভর্তি হলে হবে না, স্কুলে যেতে হবে, এবং স্যার যখন কোর্স কমপ্লিশন হয়ে যাবে, স্কুল যখন শেষ হয়ে যাবে, তার এই 6 থেকে 14 বছর পর্যন্ত যখন পূর্ণ বয়স হবে, তো তারপরেও কিন্তু দেখে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালোভাবে
সরকার কী করে নিশ্চিত করে যে সব ছাত্ররা ভর্তি হয়েছে কিনা, না কোন ছাত্র বাকি আছে, কোন ছাত্র ড্রপ আউট হয়েছে, কোন ছাত্র ড্রপ বক্সে আছে, ড্রপ আউট হয়েছে, এগুলো কিন্তু সার্ভে হয় স্কুলের টিচারের মাধ্যমে কিংবা সিআরসিসিদের মাধ্যমে, সার্ভেয়ারের মাধ্যমে এগুলো কী হয়, ড্রপ আউট চিলড্রেনগুলো সার্ভে করা হয়। যারা অ্যাডমিশন নিচ্ছে না তাদেরকেও এসএমসির মাধ্যমে অ্যাডমিশন নেওয়ানোর ব্যবস্থা করা হয়। তো এই ধরনের বিভিন্ন কথা আছে, অন্য ক্লাসে ডিসকাস করবো। ক্লিয়ার ভাই? তো আজকের একটা দীর্ঘ একটা ক্লাস দিয়ে দিলাম, 30টা প্রশ্ন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কিছু সমস্যা হয় তো আমাদের অবশ্যই বলবেন। তো আপকামিং সিটেটের জন্য আমাদের সহজগুরু প্লে স্টোর থেকে আপনারা এখানে দেখুন 2025 দেওয়া আছে, আপনারা ঘাবড়াবেন না, এটা 2026 হয়ে গেছে, কারণ আগে 2025-এ সিটেট হওয়ার কথা ছিল, তাই আমরা ডিজাইন করেছিলাম। তো এবার এটা চেঞ্জ হয়ে নতুন ব্যাচ চলে আসছে 2026। ঠিক আছে? তো যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন অনেক ভালো, আর যারা নিতে চান তারা অবশ্যই প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করতে পারেন। তো আপনারা আমাদের অল সাবজেক্ট, তাছাড়া বাংলা, এই কোর্সে আছে 50+ বেঙ্গলি ম্যাথ টেস্ট। তো এই দেখুন পেপার ওয়ানের জন্য সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ, হিন্দির লাইভ ক্লাস, পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট সবগুলো পাবেন কমপ্লিট কোর্স, যার রেট থাকছে মাত্র 599। পেপার 2তেও সেম 599 রেট থাকছে। সিটেট ফেব্রুয়ারি 2026-এ, সিডিপি, সোশ্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। যারা আপনারা নিতে চান তারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন যদি কিছু সমস্যা মনে করেন। তাছাড়া আপনারা অ্যাপ ডাউনলোড করলে, আপনার অ্যাপে যদি আপনারা অ্যাডমিশনটা নিয়ে নেন, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এখন এখানে সব ইনফরমেশন দেওয়া হবে এবং অ্যাপের মাধ্যমে আপনারা সেই সব যাবতীয় যে জিনিসগুলো রয়েছে, এই যে জিনিসগুলো আপনারা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে? আর এই ধরনের ক্লাস আপনাদের আরও আসতে চলবে, প্রতিদিন আমরা ক্লাস দিতে থাকবো। ঠিক আছে? অ্যাপেও ক্লাস আসবে, ইউটিউবেও আসবে। ঠিক আছে না? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিলাম, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। জয় হিন্দ।